নাজমুল ইসলাম, সরি নাজমুল ইসলাম। একটা বউ লাগবে লকডাউনে। আবির লিখছে একটা বউ লাগবে লকডাউনে। তোর তো মেয়ে দিবে না, আবির লাথি দিবি তোরে ধরে। কেমন আছো তোমরা সবাই? উদিতি রয়, আদাব ভাই। হ্যাঁ আদাব, কেমন আছো? সাদমান মোবারক, সাদমান কেমন আছো তুমি ভাই? যাক, তো আজকে আসলে আমরা কিছু পড়াশোনাও করবো, ঠিক আছে? কারণ সবসময় তো আসলে অনেক কথাবার্তা বলা হয় লাইফ নিয়ে, অনেক হিস্ট্রি নিয়ে। আজকে হচ্ছে মূলত আমি কিছু টপিক নিয়ে, যে সমস্ত স্টিল তোমাদের প্রবলেম আছে এগুলো নিয়ে আলোচনা করবো। তো তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবা যে কিসে কিসে সমস্যা তোমরা স্টিল ফেস করছো। শেয়ারিং তোমার ভালো দেখি। আচ্ছা, যাক, আসলে আমি সন্ধ্যার সময় ঘুমায় পড়ছিলাম, বুঝছো? ঘুম থেকে উঠছে আধা ঘন্টা আগে। উঠে হঠাৎ করে মনে পড়ছে, আর আমি তোমাদের সাথে আজকে লাইভ আসার ওয়াদা করছিলাম। তার ভাবলাম যে ঠিক আছে, লাইভে দেখা সাক্ষাৎ করা যাক। আচ্ছা, তো তোমরা ফার্স্ট ইয়ারে যারা আছো বা সেকেন্ড ইয়ারে যারা আছো, স্টিল মানে যারা অ্যাড আছো, তোমরা ছোট ছোট যে সমস্ত টপিক মানে যেগুলো স্টিল নাও তুমি প্রবলেম ফেস করছো, এই টপিকগুলো একটু আমাকে লিখে জানাবা। আমি তোমাদের সাথে মোটামুটি এই টপিকগুলো নিয়ে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি আলোচনা করব। আর কিছুক্ষণ আগে প্রচণ্ড ঝড় হলো, অনেক ঝড় হলো। যাই হোক, ভালোই লাগলো, আমি খুব মজা পাইছি ঝড় বৃষ্টি দেখে। আচ্ছা, তোমাদের মোটামুটি আল্লাহর রহমতে সবাই রোজা টোজা রাখতেছো? রোজা অবশ্যই রাখবে, এবং রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করবা এই সংকট থেকে যেন তাড়াতাড়ি আমরা মুক্ত হতে পারি। নাজমুল ইসলাম, সরি নাজমুল ইসলাম। একটা বউ লাগবে লকডাউনে। আবির লিখছে একটা বউ লাগবে লকডাউনে। তোর তো মেয়ে দিবে না, আবির লাথি দিবি তোরে ধরে। বড় টড় হ। ভাইয়া কার্শফ লটা একটু আলোচনা করেন। আচ্ছা, ও, দিনকাল খারাপের দিকে যাচ্ছে লিখছে আলভিনুর। তাবাসসুম মিম লিখছে আলহামদুলিল্লাহ ভাই, আপনি কি অবস্থা? ভালো। সব ভুলে যাচ্ছি দাদা দিন দিন। মোস্তাফিজুর রহমান জাহিদ লিখছে না, ভুলো নাই। মানুষ যা অর্জন করে এত সহজে মানুষ ভুলে বলো? তুমি সেই ছোট থেকে কত কষ্ট করে খাওয়া দাওয়া করে এত বড় হইছো, তুমি চাইলে কি সব কিছু হারাতে পারবা? হারাবে না। সো ভয় পাওয়ার দরকার নেই, হয়তো বা একটু ট্রাবল আছে। আচ্ছা, আলভিনুর স্যাটেলাইটের কথা লিখছে। স্যাটেলাইট, আলভিনুর স্যাটেলাইটে কী ধরনের সমস্যা, কোন টপিকে সমস্যা আছে এটা একটু জানিও। স্যাটেলাইটে কিসের সমস্যা আছে? ওকে, আচ্ছা, তো চলো স্যাটেলাইটের টুকিটাকি কয়েকটা জিনিস একটু তোমাকে দেখাই, তাহলে হয়তো বা টপিকটা একটু ক্লিয়ার হবে এবং কোন ধরনের টপিকে বেশি গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেখো, আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে যে এটা যদি পৃথিবী হয়, এটা মনে করো পৃথিবী, এর ব্যাসার্ধ আমি ধরলাম হচ্ছে আর। আমাদের এই একটা বস্তু, এই বস্তুটা যদি এম ভরের হয় এবং এ যদি পৃথিবীর চারপাশ এভাবে প্রদক্ষিণ করতে থাকে, ওকে, তখন কিন্তু আমরা জানি যে এই বস্তুটার নাম হচ্ছে স্যাটেলাইট। যেমন ধরো চাঁদ, এটা আমাদের চাঁদ হতে পারে। তো চাঁদ হলে সেটা স্বাভাবিক স্যাটেলাইট, আর যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট হয় সেটা হচ্ছে কৃত্রিম স্যাটেলাইট। তো চাঁদের একটা কেন্দ্রমুখী বল প্রয়োজন কিন্তু, তাই না? এই কেন্দ্রমুখী বল আমাদের মনে করো এইচ পরিমাণ উচ্চতায় আছে। তো প্রথম কথা হচ্ছে যে কি পরিমাণ কেন্দ্রমুখী বল তার দরকার হবে। কেন্দ্রমুখী বল দরকার হবে হচ্ছে এম ভি স্কোয়ার বাই দূরত্ব মানে পৃথিবীর কেন্দ্র থেকে তার কেন্দ্র পর্যন্ত, এবং এইটা টোটালি কিন্তু হবে আর প্লাস এইচ, তাই না? আর প্লাস এইচ, এই পরিমাণ কেন্দ্রমুখী বল দরকার হবে। এই কেন্দ্রমুখী বলটা বলো তো কে সাপ্লাই দিবে? সাপ্লাই দিবে পৃথিবী আর চাঁদের যে আকর্ষণ বল, সে আকর্ষণ বল। এবং এটা আমরা এভাবে লিখতে পারবো যে জি বড় হাতের এম মানে পৃথিবীর ভর, ছোট হাতের এম মানে হচ্ছে চাঁদের ভর, আর নিচে আছে হচ্ছে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, আমাদের আরও কিছু কমেন্ট আসে, আমি একটু দেখি। ভরকেন্দ্র নির্ণয় সংক্রান্ত সমস্যা, হ্যাঁ দ্যাটস এ ভেরি গুড থিং, আমি আলোচনা করবো। ঠিক আছে, তো আমি এই টপিকটার পরেই হচ্ছে ভরকেন্দ্র নিয়ে কিছু কথাবার্তা বলবো, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো দেখো, এম এম যদি বাদ যায়, তারপরে একটা আর প্লাস এইচও কিন্তু বাদ যাবে, তখন এই ভি স্কোয়ারের মান হবে হচ্ছে জিএম ডিভাইডেড বাই
আর প্লাস এইচ, এবং এখান থেকে কিন্তু আমরা বেগ বের করতে পারবো। বেগ হবে হচ্ছে রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। এখন এখানে এই যে বেগটা, এটা কার বেগ বলো তো? এটা কিন্তু স্যাটেলাইটের ভেলোসিটি, এটা স্যাটেলাইট এর বেগ। এখন এখানে কয়েকটা কথা বলতেছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। প্রথম কথা হচ্ছে যে চাঁদ কত বেগে ঘুরবে এটা কিন্তু চাঁদের ভরের উপর ডিপেন্ড করে না। কারণ দেখো এই দুই সাইড থেকে কিন্তু এম এম বাদ চলে গিয়েছিল, ওকে? তো এমগুলো বাদ চলে যাওয়া মানে বোঝাচ্ছে যে চাঁদের ভর কম হোক বা বেশি হোক, চাঁদ একই স্পিডে কিন্তু পৃথিবীর চারপাশ প্রদক্ষিণ করতে থাকবে, ওকে? এই বেগের মানটা চাঁদের ভরের উপর ডিপেন্ড করে না। তাহলে কার উপর ডিপেন্ড করে? এইখানে দেখো একটা বড় হাতের এম আছে, লক্ষ্য করছো? এই বড় হাতের এম মানে কিন্তু বোঝাবে হচ্ছে পৃথিবীর ভর। সো পৃথিবীর ভর যদি সামহাও চেঞ্জ হয়ে যায়, অথবা পৃথিবী আর চাঁদের দূরত্ব যদি সামহাও চেঞ্জ হয়ে যায়, তখন এই বেগের মানটা চেঞ্জ হবে। এবং একটু লক্ষ্য করে দেখো, এই আর প্লাস এইচ যত কম হয়, ওকে, আর প্লাস এইচ যত কম হয় এই বেগের মানটা তত বেশি হয়। যেমন এটা আমি তোমাদের সাথে অথবা শেয়ার করেছি যে যদি সূর্য চিন্তা করা হয়, সূর্যের সব থেকে নিকটতম গ্রহকে, সূর্যের সব থেকে নিকটতম গ্রহ হচ্ছে বুধ। এই জন্য বুধ কিন্তু প্রচণ্ড গতিতে কি হয়, সূর্যের চারপাশে ঘুরতে থাকে। কিন্তু তারপরে শুক্র একটু দূরে, তাহলে শুক্রের বেগটা একটু কম হয়। তারপর পৃথিবী আরও দূরে, পৃথিবীর বেগটা আরও কম হয়। তো এভাবে তুমি দেখো চিন্তা করে যে আমাদের এটা যদি তুমি চিন্তা করতে হচ্ছে পৃথিবীর বদলে এটা যদি চিন্তা করতে সূর্য, ওকে, আর এটা যদি চিন্তা করতাম পৃথিবী, তাও কিন্তু আমার সেম জিনিসটা খাটবে। কিন্তু সূর্যের কাছে বুধ গ্রহ অবস্থিত হয়, এটা হচ্ছে বুধ। বুধ খুব দ্রুত বা অনেক হাই স্পিডে সূর্যের চারপাশ কিন্তু ঘুরতে থাকে। এই কথাটাকে আমরা মনে রাখবো এভাবে যে যত কাছে বেগ তত বেশি। ক্লিয়ার? অর্থাৎ তুমি একটা ভারী বস্তুর, সূর্য হোক বা পৃথিবী হোক, এর যত কাছে অবস্থিত হবে তুমি তত বেশি স্পিডে জাস্ট তাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে থাকবে। বুঝতে পেরেছ? তো এই কথাটা মাথায় রাখতে হবে। এরপরে এখান থেকে আরেকটা ছোট্ট জিনিস তোমার কাজে লাগবে, তা হলো যে এই যে ভেলোসিটি, ঠিক আছে, আমি এরপরে ভরকে নিয়ে আলোচনা করব। এই ভেলোসিটির মান তুমি কিন্তু যদি চাও তুমি লিখতে পারো হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর, এবং আর মানে হলো পৃথিবী আর চাঁদের মধ্যবর্তী দূরত্ব বা সূর্য আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই বস্তুটার কেন্দ্র থেকে এই বস্তুর কেন্দ্র পর্যন্ত টোটাল দূরত্ব আর প্লাস এইচ। এই যে ওমেগা ইন্টু আর প্লাস এইচ। তাহলে ভি এর মান আমরা যেটা পেয়েছিলাম রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, আর ওমেগা কত ছিল? ওমেগা মানে হচ্ছে 2π ডিভাইডেড বাই টি, টি মানে হলো পর্যায়কাল, আর এখানে আছে কিন্তু আর প্লাস এইচ। সো এটাকে যদি আমরা বর্গ করে ফেলি তাহলে আমরা পাচ্ছি জিএম বাই আর প্লাস এইচ। আমি মূলত দেখাচ্ছি তোমার কোনটা কোনটা মনে রাখা লাগবে। আর এখানে আছে 4π² বাই টি স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ। তাহলে দেখো তুমি এখান থেকে জাস্ট আর প্লাস এইচ এর মান বের করতে পারবা, অ্যান্ড দ্যাট ইজ আর প্লাস এইচ এর কিউব। এটা আমি ডান পাশে নিয়ে গেছি। এর মান হবে হচ্ছে দেখো কত, জিএম বাই 4π² ইন্টু টি স্কোয়ার। একটু খেয়াল করো, এই আর প্লাস এইচটাকে আমি কি করলাম বলো তো, গুণ করে ডান পাশে নিয়ে গেছি। তো এটাকে যদি ডান পাশে নিয়ে যাওয়া হয় তাহলে 4π² নিচে নিয়ে আসা যাবে। এই যে জিএম বাই 4π² আর টি স্কোয়ার গুণ আছে। এইটা একটু ডিফিকাল্ট মনে হলেও তোমাকে এই সমীকরণটা মনে রাখতে হবে, ওকে? এটাকে তোমার মুখস্থ রাখতে হবে। তো দেখো স্যাটেলাইট থেকে তোমার মেইনলি যা যা কাজে লাগবে তা হলো এই সমীকরণটা, অর্থাৎ স্যাটেলাইটের বেগ কত, এবং এই সমীকরণটা যেখান থেকে তুমি পর্যায়কাল বের করতে পারবে। এবং দেখো আমাদের এই যে আর প্লাস এইচ এর কিউব, এটাকে তুমি লিখতে পারো কিন্তু প্রপোর্শনাল টু টি স্কোয়ার, ওকে? তো এখান থেকে তোমাকে কিন্তু প্রশ্ন দিতে পারে যে ধরো আমি বললাম যে একটা স্যাটেলাইট এর দূরত্ব পৃথিবী থেকে এত, যেমন ধরো তুমি আর এর মান তো জানো যে 6400 কিলোমিটার, তাই না? তা আমি বললাম যে একটা বস্তু পৃথিবী থেকে ধরা যাক তোমার সাপোজ 36,000 কিলোমিটার উপর অবস্থান করছে, যদি হয় দেন তার পর্যায়কাল তুমি বের করো।
তাহলে এখান থেকে তুমি কিন্তু খুব সহজেই তার পর্যায়কাল বের করতে পারবে। কিন্তু একটু অ্যালার্ট থাকবে যে এই এমটা কিন্তু যাকে কেন্দ্র করে ঘুরছে এটা তার ভর, এটা হচ্ছে যাকে কেন্দ্র করে ঘুরছে এটা হচ্ছে তার ভর, তার ভর। জাস্ট এইটা মোটামুটি মনে রাখতে পারলে তুমি স্যাটেলাইটের যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা। আর একটা ছোট্ট জিনিস একটু বলে রাখি, সেটা হলো মাঝে মাঝে একটা টার্ম তুমি দেখতে পারো, যে টার্মটাকে বলা হয় ভূস্থির উপগ্রহ। এই ভূস্থির উপগ্রহ মানে হলো, মনে রাখবে যে এইটার যে পর্যায়কাল এর মান হচ্ছে 24 ঘন্টা, অর্থাৎ সে 24 ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে আসে। যেমন ধরো আমাদের বর্তমান বঙ্গবন্ধু স্যাটেলাইট এর যে অবস্থা, যে এটাকে যদি আমি পৃথিবী চিন্তা করি, এটা মনে করো পৃথিবী, তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট 24 ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে এখানে ফেরত আসতেছে। এতে কি হচ্ছে, এতে সে একটা পয়েন্টকে কেন্দ্র সবসময় করে রাখতে পারবে, কারণ পৃথিবীরও নিজ অক্ষের সাপেক্ষে একবার ঘুরতে সময় লাগে 24 ঘন্টা, আর এরও একবার ঘুরতে সময় লাগে 24 ঘন্টা। তাহলে দুইটা কি একই স্পিডে ঘুরতেছে না? পৃথিবীও যে স্পিডে ঘুরতেছে, এও সে একই স্পিডে ঘুরতেছে। মানে ব্যাপারটা কেমন, যে ধরো এই তোমার এক বন্ধু, এর বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর এর বেগও মনে করো 2 মিটার পার সেকেন্ড। তো এ এবং বি যদি প্রত্যেকেই 2 মিটার পার সেকেন্ড বেগে যায়, তাহলে কি একজনের সাপেক্ষে আরেকজন স্থির বলে মনে হবে না? তো ঠিক এই ব্যাপারটা তাই, যে পৃথিবীর কৌণিক বেগ যা, এই স্যাটেলাইটেরও কৌণিক বেগ যদি তাই হয়, তাহলে সবসময় সে কিন্তু জাস্ট একটা পয়েন্টকেই ফোকাস করে রাখতে পারবে। তো এটা এই ধরনের স্যাটেলাইটকে আমরা বলি হচ্ছে এই যে ভূস্থির উপগ্রহ, বা যেটা আসলে কি বলা যায়, যে একটা নির্দিষ্ট অঞ্চলকে ফোকাস করে থাকে। ঠিক আছে? তো স্যাটেলাইটের আসলে ম্যাথ, ডিফিকাল্ট ম্যাথ তেমন দেয় না, শুধু কনসেপ্ট এরকমভাবে দেওয়া যেতে পারে যে ধরো আগে একটা স্যাটেলাইট যত উচ্চতায় ছিল, আমি উচ্চতা অর্ধেক করে দিলাম। তো উচ্চতা যদি আমি অর্ধেক করে দিই, তাহলে পর্যায়কালের কেমন পরিবর্তন হবে। ওকে, তো দেখো উচ্চতা যদি অর্ধেক করা হয়, মানে এইচ এর মান মনে করো আগে ছিল 36,000 কিলোমিটার, এখন আমি সেটা কমে মনে করো 18,000 কিলোমিটারে নামিয়ে আনছি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের টি এর মানটা কত হবে, তা তুমি এই সমীকরণ থেকে বের করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটু কমেন্টটা পড়ে নেই। তোমরা অনেকেই কমেন্ট লিখছো যে উপর থেকে নিক্ষিপ্ত বস্তুর প্রাসের চিহ্ন নিয়ে কিছু বলেন ভাইয়া। উপর থেকে নিক্ষিপ্ত বস্তু মানে হচ্ছে একটা হাইট থেকে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়েও কথাবার্তা বলবো। তো এখন চলো আমরা একটু ভরকেন্দ্র নিয়ে কিছু কথাবার্তা বলি। ভরকেন্দ্র নির্ণয়টা বেশ চমৎকার একটা কনসেপ্ট, কেমন? এটা তোমার ইন্টারমিডিয়েটের খুব বড় একটা অঞ্চল জুড়ে আছে। তো দেখো, আচ্ছা ভরকেন্দ্র, আমি এটা ক্লাস যখন শুরু হবে তখন আরও বেশি বিস্তারিত আলোচনা করব। ভরকেন্দ্র নির্ণয়। আচ্ছা, কিছু বস্তুর ভরকেন্দ্র কিন্তু আমরা অলরেডি জানি। ভরকেন্দ্র কথাটা মানে কি? ভরকেন্দ্র মানে হচ্ছে, এটা খুব মনোযোগ সহকারে খেয়াল করবা, যে বিন্দুতে ওকে বস্তুর সমস্ত ভর কাজ করে, তো এটাকে আমরা বলছি হচ্ছে বস্তুর ভরকেন্দ্র। যেমন ধরো বস্তুটা যদি আমাদের একটা আয়তক্ষেত্র হয় এরকম, তো এই ধরনের বস্তুর ভরকেন্দ্র নির্ণয় করা খুবই সহজ। এই ধরনের বস্তুর ভরকেন্দ্র নির্ণয় শর্ত হচ্ছে যে এখান থেকে তুমি একটা লম্ব আঁকবা এবং এখান থেকে একটা লম্ব আঁকবা, তখন দেখবা যে এই দুইটা কর্ণের বা দুইটা লম্বের যে ছেদ বিন্দু, সেটা হচ্ছে ভরকেন্দ্র, তাই তো? তুমি যদি একটা ত্রিভুজ চিন্তা করো, তাহলে এই ত্রিভুজের ভরকেন্দ্র কীভাবে বের করতে হবে? মধ্যমা আঁকতে হবে, তাই না? এইটা মনে করো একটা মধ্যমা, তারপর এইটা একটা মধ্যমা, এইটা একটা মধ্যমা, এই মধ্যমাগুলো যেখানে এসে মিলে যাবে, এটা হচ্ছে ভরকেন্দ্র। তার মানে আমাদের যে সমস্ত বস্তুর সাইজ রেগুলার, তাদের ভরকেন্দ্র কিন্তু বের করা মোটামুটি তুলনামূলক সহজ। কিন্তু ধরো আমি বললাম যে আমার কাছে বস্তু আছে দুইটা। কেমন দুইটা? ধরলাম যে এইটা একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে m1, আর এইটা একটা বস্তু আছে মনে করো, এই বস্তুটার ভর আমি মনে করলাম হচ্ছে m2। কথাটা খুব মনোযোগ সহকারে খেয়াল করো। আমি বললাম যে এইটা সাপোজ পৃথিবী, আর এইটা, তো পৃথিবী আর চাঁদ যদি আমি একটা কাল্পনিক রেখার সাহায্যে যোগ করে দিই, এভাবে কেমন, এভাবে যদি আমি একটা কাল্পনিক রেখার সাহায্যে যোগ করে দিই, তাহলে এই সিস্টেমের ভরকেন্দ্রটা কোথায় হবে? তো তুমি একটু দেখো,
একটা বস্তু যদি ইউনিফর্ম হয়, যেমন মনে করি এই কলমটা মোটামুটি ইউনিফর্ম, তাহলে এই বস্তুর ভর কেন্দ্র কি মাঝখানে। তো যদি পৃথিবীর ভর ওকে আর চাঁদের ভর সমান হতো, ঠিক আছে, এর ভর আর এর ভর যদি সমান হতো তাহলে ভরকেন্দ্র কিন্তু হতো একদম মাঝখানে। আমি ঠিক বলছি? দুইজনের ভর সমান হওয়া মানে ভরকেন্দ্র একদম মাঝখানে। কিন্তু যেহেতু এই পৃথিবীর ভরটা বেশি আছে, তাহলে ভরকেন্দ্র কি মাঝখান থেকে একটু এই দিকে সরে যাওয়া উচিত না? যেমন ধরো একটা বস্তু যদি এমন হয় ইউনিফর্ম হওয়ার বদলে, ধরো বস্তুটা দেখতে এমন, লাউ মনে করো, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, এটা একটা লাউ মনে করো। তো এই বস্তুটার ভরকেন্দ্র যেমন মাঝখানে, তুমি কি কনফার্মেশন দিতে পারবা যে এর ভরকেন্দ্রটা ঠিক মাঝখানেই হবে? না কিন্তু, কারণ ওই দিকে কিন্তু ভর বেশি আছে, রাইট? এই জন্য ভরকেন্দ্রটা মাঝখানে না হয়ে ভরকেন্দ্রটা একটু সামনে চলে যাবে, অর্থাৎ ভরকেন্দ্রটা হবে হচ্ছে এই পয়েন্টে। কথাটা বুঝতে পারছো? ভরকেন্দ্রটা জাস্ট একটু শিফট হয়ে গেছে, একটু সরে গেছে সামনের দিকে। তো এখানেও ভরকেন্দ্রটা কিন্তু আমাদের এরকম একটা জায়গাতে অবস্থিত হবে, হয়তো বা এখানে। ক্লিয়ার? এইটা নাম আমি দিচ্ছি হচ্ছে ভরকেন্দ্র। ক্লিয়ার? এখন দেখো ভরকেন্দ্র কথাটা মানে কিন্তু এখানে টোটাল কতটুকু ভর আছে, এখানে টোটাল ভর আছে হচ্ছে এই দুইটা ভরের যোগফল। ক্লিয়ার? m1 আর m2 এর যোগফল। তো এইখানে এই কাজটা করার জন্য তোমাকে ছোট্ট একটা কার্টেসিয়ান সিস্টেম ইউজ করতে হবে। কার্টেসিয়ান সিস্টেম ইউজ করতে হবে মানে হলো তোমাকে একটা অক্ষ ব্যবস্থা আঁকতে হবে এরকমভাবে, এদিকে এক্স অক্ষ দিতে হবে, এদিকে ওয়াই অক্ষ দিতে হবে। ক্লিয়ার? এখন দেখো এই যে পৃথিবী, এই পৃথিবীর ভরকেন্দ্র কিন্তু একটা অবস্থান ভেক্টর অবস্থিত। তো এই অবস্থান ভেক্টরটার নাম মনে করো আমি দিলাম হচ্ছে r1। ক্লিয়ার? এই r1 মানে হলো মূল বিন্দু সাপেক্ষে পৃথিবীর ভরকেন্দ্রের অবস্থান, আর চাঁদের আমি একটা ভরকেন্দ্রের অবস্থান মনে করো দেখালাম, এবং চাঁদের যে ভরকেন্দ্রের অবস্থানটা আমি দেখালাম এইটার নাম মনে করে দিলাম হচ্ছে r2। ওকে? আর মূল যে ভরকেন্দ্রটা সেইটার যে অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরটাকে মনে করে আমি দিলাম হচ্ছে আর সিএম। আর সিএম মানে হলো সেন্টার অফ মাস। এখন আমরা এখানে একটা ছোট্ট টার্ম ইউজ করব, এই টার্মটার নাম হচ্ছে ভর ভ্রামক। ওকে? ভর ভ্রামক কথাটা মানে হলো ভর এবং অবস্থান ভেক্টরের গুণফল, অবস্থান ভেক্টরের গুণফল। ওকে? যেমন এইটার ভর ভ্রামক যদি বের করতে চাও, তা এইটার ভর ভ্রামক হবে হচ্ছে, এর ভর কত m2, আর এর অবস্থান ভেক্টর কত হবে r2, অর্থাৎ চাঁদের ভর ভ্রামক হলো m2 ইন্টু r2। তেমনিভাবে পৃথিবীর ভর ভ্রামক কত হবে m1 ইন্টু r1। সিস্টেমটা হচ্ছে কি, খুব মজার একটা সিস্টেম। তোমাকে কেউ যদি কখনো প্রশ্ন করে যে হোয়াট ইজ m1 ইন্টু r1, ওকে, m1 ইন্টু r1 মানে হচ্ছে পৃথিবীর ভর ভ্রামক। এর সাথে যদি আমি যোগ করে দেই m2 ইন্টু r2, এটা মানে কি, এটা মানে চাঁদের ভর ভ্রামক। ক্লিয়ার? তাহলে পৃথিবীর ভর ভ্রামক আর চাঁদের ভর ভ্রামক আমরা যোগ করছি। কন্ডিশনটা হচ্ছে এই দুইটার যোগফল যা হবে এটা ইকুয়াল টু হচ্ছে এই ভরকেন্দ্রের ভর ভ্রামক। তো ভরকেন্দ্রের ভর ভ্রামক মানে কি m1 প্লাস m2 ইন্টু আর সিএম। এই লাইনটা তুমি যদি বুঝতে পারো তাহলে ভরকেন্দ্র নির্ণয়টা একদম তুলনামূলক বেশ সহজ হয়ে যাবে। সো আমরা কি করতেছি এখানে খেয়াল করো, আমি বলছি যে মূল বিন্দুর সাপেক্ষে পৃথিবীর ভর ভ্রামক প্লাস মূল বিন্দুর সাপেক্ষে চাঁদের ভর ভ্রামক ইজ ইকুয়াল টু মূল বিন্দুর সাপেক্ষে পৃথিবী প্লাস চাঁদের ভর ভ্রামকের জাস্ট যোগফল। তো এখান থেকে দেখো তুমি কিন্তু RCM বের করতে পারবা। এই RCM কথাটা মানে হলো এই ভরকেন্দ্রের ভর ভ্রামক, এবং এর মানটা কত আসবে দেখো, এর মানটা আসবে m1 r1 প্লাস m2 r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন তুমি যদি বলো যে ভাই এখানে যদি আরও অনেকগুলো বস্তু থাকে, ধরেন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তখন প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল ভর ভ্রামক তা হচ্ছে
এই ওপরে যোগ আকারে থাকবে, আর নিচে প্রত্যেকের যে ভর, এই ভর নিচে যোগ আকারে থাকবে। তো এভাবে তুমি চট করে ভর কেন্দ্রের মান কত হবে বা কোথায় হবে সেটা কিন্তু বের করতে পারো। এখন প্রশ্ন হলো যে আমরা মাত্র যেটা দেখলাম এখানে কিন্তু আর আছে, রাইট? তো দেখো তো এই আর এর মান তুমি এক্স অক্ষের সাপেক্ষে কত হবে, এটাকে ধরো তুমি নাম দিতে পারো এক্স সিএম, আর ওয়াই অক্ষের সাপেক্ষে কত হবে এটাকে ধরো তুমি নাম দিলা ওয়াই সিএম। এই দুইটা মান কিন্তু বের করতে পারি আমি। ক্লিয়ার? যে এক্স অক্ষ বরাবর কত দূরে অবস্থিত আর ওয়াই অক্ষ বরাবর কত দূরে অবস্থিত। তো তার জন্য কি করতে হবে, এইখানে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এক্স সিএম কত হবে, খেয়াল করো এক্স সিএম। এক্স সিএম কথাটা মানে হলো এক্স অক্ষ বরাবর ভর কেন্দ্র কত দূরে আছে। ক্লিয়ার? এক্স অক্ষ বরাবর ভর কেন্দ্র কত দূরে আছে। তো কি করতে বলছি, আর এর বদলে শুধু এক্স বসাতে হবে, অর্থাৎ উপরে হবে m1x1 প্লাস m2x2, আর নিচে হবে কিন্তু m1 প্লাস m2। খেয়াল করো দুইটার ফরম্যাট কিন্তু সেম, এটাও যা এটাও কিন্তু তাই, শুধু পার্থক্য হচ্ছে আমরা এখানে আর এর বদলে কিন্তু এক্স ব্যবহার করেছি। আর যদি জিজ্ঞাসা করা হতো যে ওয়াই অক্ষ বরাবর ভর কেন্দ্র কত হবে, তাহলে আমরা অ্যান্সার লিখব m1y1 প্লাস m2y2, আর নিচে হবে m1 প্লাস m2। তো এই দুইটা জিনিস তুমি কিন্তু মনে রাখবা। ক্লিয়ার? এইটা মনে রাখতে পারলে তুমি কিন্তু মোটামুটি ভর কেন্দ্রের পজিশন এক্স্যাক্টলি বের করতে পারবে। আচ্ছা, আমার অনেকগুলো কমেন্ট আসে, আমি একটু কমেন্টগুলো দেখে নেই। আচ্ছা, তার এখানে কে 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 ভাইয়া ভূপ এর কি দেখি ফ্লয়েড লটন লটন আচ্ছা লটন লটন নাকি লটন, এর নাম কি ফ্লয়েড লটন? কেমন নাম ভাই। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি ইকুয়ালস টু 0, এটাতে কোন রুল ইউজ করব, জি ইকুয়ালস টু 1 - 2h বাই আর নাকি জি ইকুয়াল টু জিএম বাই আর? আচ্ছা, আমি একটা ভালো প্রশ্ন দিছেও। আচ্ছা, আমি এখানে আসবো একটু পরে ব্যাক করে। তো তার আগে আমি এটা ওর কথা একটু বলে নিই। সেটা হলো যে পৃথিবী থেকে, ওকে, এটা হচ্ছে আর্থ, পৃথিবী থেকে এইচ পরিমাণ উচ্চতায়, এই যে এইচ উচ্চতায় জি এর মান কত হবে, এইটা নিয়ে আসলে বইতে একটু ঝামেলা করা আছে, বুঝছো? যেমন ও লিখছে যে ভাইয়া আমি বইতে দেখছি যে জিএইচ এর মান এরকম একটা ফর্মুলা আছে 1 - 2h বাই আর ইন্টু জি অফ আর্থ, এটা একটা ফর্মুলা আছে। এবং আর একটা ফর্মুলা আমি তোমাদের শিখাইছিলাম, যে ফর্মুলাটা ছিল সেরকম জিএইচ ইকুয়াল টু, তো মনে করে দেখতে বাচ্চারা কেমন ছিল, আর বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু জি অফ আর্থ। এই সমীকরণটা কিন্তু এইচ উচ্চতায় জি নির্দেশ করে, আর এটাও কিন্তু এইচ উচ্চতায় জি নির্দেশ করে। কিন্তু নিচের এটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 2 দেই, আর এটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 1 দেই, ইকুয়েশন নাম্বার 2তে ঝামেলা হচ্ছে এইটা ডেরিভেশন করার সময় আমরা না অনেক কিছুকে ইগনোর করছিলাম। তার মানে এই সমীকরণের মধ্যেই প্রায় 5 থেকে 10% এরর বা ভুল কিন্তু রয়ে গেছে। সুতরাং তুমি এইটা দিয়ে যত ধরনের কোশ্চেন সমাধান করতে যাবে তোমার সব কিছুতে কিন্তু ভুল আসবে। সো আমার স্ট্রং রিকমেন্ডেশন হচ্ছে তোমরা এইটা কেউ ইকুয়েশন ইউজ করবা না। হ্যাঁ, এখন ধরো এমসিকিউতে আসছে যে নিচের কোনটি এইচ উচ্চতায় জি এর মান নির্দেশ করে, সেই ক্ষেত্রে তুমি হয়তো এটাকে অপশনে টিক মারতে পারো, কিন্তু কোনো ম্যাথ বা কোনো সৃজনশীল প্রশ্ন এইটা দিয়ে তোমরা কেউ সলভ করতে যাবা না, গেলেই কিন্তু একখানা বাসকে যাবা। তোমাকে সলভ করতে হবে হচ্ছে এটা দিয়ে। তাহলে এইচ উচ্চতায় জি এর মান কত, 10,000 কিলোমিটার উচ্চতায় জি এর মান কত, কত উচ্চতায় জি এর মান মনে করো অর্ধেক হবে, তার জন্য আমাদের ইকুয়েশন হচ্ছে মূলত এইটা। ওকে, সো দিস ইজ ভেরি নাইস থিং, তোমরা অবশ্যই এটা ব্যবহার করবা, এই যে এটা ইউজ করবা। ঠিক আছে, তুমি আশা করি তুমি বুঝতে পারছো যে আমাদের কোনটা ইউজ করতে হবে এইচ উচ্চতা জি এর মানের জন্য। তো এটা ইউজ করা যাবে না, এটা ইউজ করতে হবে। আচ্ছা, মিকাইল রাকিব লিখছে ভাই পানিপূর্ণ কূপ থেকে বাসার ছাদে পানি তোলার সময় আস্তে আস্তে কূপ খালি হতে থাকে, আর ছাদের কি লিখছে, এর একটা বিশাল জিনিস লিখছে। আচ্ছা, আমি একটু পড়ে নিই যে ভাই পানিপূর্ণ কূপ থেকে বাসার ছাদে ট্যাঙ্কে পানি তোলার সময় আস্তে আস্তে কূপ খালি হতে থাকে আর ছাদের ট্যাঙ্ক পূর্ণ হতে থাকে।
আমরা জানি কোনো বস্তুর ভর কেন্দ্র তার মাঝ অবস্থানে নয়, সেজন্য কূপ আস্তে আস্তে খালি হতে থাকার সময় পানির ভর কেন্দ্র পরিবর্তিত হতে হতে নিচের দিকে নামার কথা। কিন্তু আমরা এই সম্পর্কে প্রবলেম সলভ করার সময় কূপের পানির ভর কেন্দ্র স্থির ধরি কেন ভাই? একইভাবে ছাদের ট্যাঙ্ক পূর্ণ হওয়ার সাথে সাথে ভরকেন্দ্র পরিবর্তন হয়ে উপরের দিকে ওঠার কথা, কিন্তু আমরা মাঝখানে কেন স্থির ধরি? আচ্ছা, সে খুব ভালো একটা কোশ্চেন করছে, এটা আমি বলছি তোমাকে, এটা খুব মজার প্রশ্ন বলছে। আচ্ছা, ও বলছে কি, আমি তোমাকে একটু দেখাই আগে, ওর মাথায় একটা ব্রিলিয়েন্ট আইডিয়া খেলছে। ও বলছে যে ভাই ধরেন এইটা একটা আমাদের কুয়া, কেমন? এটা মনে করো একটা কুয়া, এটা খুব মনোযোগ সহকারে খেয়াল করবা। তো এই কুয়াটা মনে করো পুরাপুরি পানি দিয়ে পূর্ণ, ক্লিয়ার? আচ্ছা, এখন এই কুয়া থেকে মনে করো আমরা পানি তুলতে চাই উপরে। তো ধরো এটা একটা বিল্ডিং, এখানে মনে করো একটা চৌবাচ্চাতে আমরা পানি তুলতে চাই। এখন কথা হচ্ছে এই কুয়াটার ভর কেন্দ্র কোথায় আছে? খেয়াল করো, ভর কেন্দ্রটা আছে হচ্ছে একদম সেন্টারে। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? যে এইটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রের অবস্থান, এটা হচ্ছে ভর কেন্দ্র। আচ্ছা, কোন ভর কেন্দ্র? এটা হচ্ছে প্রাথমিক ভর কেন্দ্র, এবং এটাকে আমি মূল ভর কেন্দ্র হিসাবেও নাম দিতে পারি। মূল কারণ কি? এখানে আমরা ধরে নিচ্ছি যে ধরো 10,000 লিটার পানি আছে, 10,000 লিটার পানি আছে। এখন একটা জিনিস খেয়াল করো, কিন্তু আমি যদি 1,000 লিটার পানি এখানে তুলে ফেলি, 1,000 লিটার পানি যদি এখানে তুলে ফেলি, তাহলে এই 1,000 লিটার পানির কিন্তু একটা ভর কেন্দ্র আছে, সেটা মনে করে এখানে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি 10,000 লিটার পানি আছে? না। কতটুকু আছে? 9,000 লিটার। তো 9,000 লিটার মানে আমি ধরে নিলাম যে এইটুকু জায়গা অলরেডি খালি হয়ে গেছে, যেটুকু এটুকু মনে করো খালি হয়ে গেছে। তাহলে এখন যে ভর কেন্দ্রটা থাকবে এটা কিন্তু আর 10,000 লিটার পানির জন্য না, এটা হচ্ছে 9,000 লিটার পানির জন্য, এবং সেই 9,000 লিটার পানির জন্য ভর কেন্দ্র হয়তো বা আমার এখানে চলে আসবে, ক্লিয়ার? তো এইটা মনে করলাম আমি 9,000 লিটার পানির জন্য ভর কেন্দ্র। এখন তুমি আরো 1,000 লিটার পানি মনে করে তুলছো, আরো কত? 1,000 লিটার। তাহলে এখানে পানি আছে এখন আমাদের 2,000 লিটার, রাইট? তাহলে এখানে যদি 2,000 লিটার পানি থাকে, তাহলে ভর কেন্দ্রটা আগে যে পজিশন এখানে ছিল তার থেকে কি একটু উপরে চলে যাওয়ার কথা না? তাহলে এটা ছিল 1,000 লিটারের জন্য, এটা 2,000 লিটারের জন্য কিন্তু সেন্টার অফ ম্যাস। এখন এখানে আর কতটুকু পানি আছে? 2,000 লিটার কিন্তু তুলে ফেলছি, তাহলে এখানে পানি আছে হচ্ছে 8,000 লিটার। তাহলে সেই 8,000 লিটারের ভর কেন্দ্র কি আরও একটু নিচে নেমে যাবে না? এখন তুমি একটা ব্যাপার খেয়াল করো, সেটা হচ্ছে তোমাকে যদি 2,000 লিটার পানি এখানে তোলার পর যদি বলা হয় যে ভর কেন্দ্র কতটুকু সরছে, তোমাকে কিন্তু এইটা চিন্তা করার দরকার নাই, কারণ এই ভর কেন্দ্র তুমি তো সরাওনি। তুমি কার ভর কেন্দ্র সরাইছো? তুমি সরাইছো এই 2,000 লিটারের ভর কেন্দ্র। আর ইউ গেটিং মি? তাহলে তোমাকে অঙ্ক করার সময় হিসাব করতে হবে যে এই 2,000 লিটার পানি প্রথমে কোথায় ছিল। তাহলে 2,000 লিটার পানি প্রথমে ছিল হচ্ছে এখানে, ওকে, এখানে ছিল। তো এখানে যদি 2,000 লিটার পানি থাকে, তাহলে এইখানে ছিল 2,000 লিটারের ভর কেন্দ্র, শুধু এইটুকুর কথাটা খেয়াল করো, জাস্ট এইটুকুর। নিচেরটুকু কিন্তু আমি তুলি নাই, তাহলে নিচেরটুকু যেহেতু আমি হাত দিই নাই, তাহলে এইটুকু হিসাব নিকাশ তো আমার করার দরকার নাই। তো এইটুকু জায়গার ভর কেন্দ্র ছিল হচ্ছে এখানে, এবং এই ভর কেন্দ্রটা শেষে চলে গেছে কিন্তু এখানে, ক্লিয়ার? তাহলে আমার ভর কেন্দ্র কতটুকু সরছে বলো তো? ভর কেন্দ্র সরছে হচ্ছে এইখানে ছিল, এখানে আসছে, তাহলে ভর কেন্দ্র সরছে হচ্ছে আমাদের এই যে এইটুকু, এইটা আছে আমাদের ভর কেন্দ্রের উলম্ব সরণ। এর মানে আমি বলতে চাচ্ছি যে যতটুকু পানি কুয়াতে রয়ে গেছে তার তো একটা ভর কেন্দ্র বাবা আছেই। এর ভর কেন্দ্র তো আমি সরাইনি, আমি সরাইছি কার ভর কেন্দ্র? যে পানিটাকে আমি তুললাম ছাদে, শুধুমাত্র তার ভর কেন্দ্র সরাইছি। এই জন্য এই এইচটা তাৎপর্য হবে হলো যে তুমি যাকে সরালে, ঠিক আছে, তার ভর কেন্দ্রের সরণ, তার ভর কেন্দ্রের সরণ। অর্থাৎ এখানে একটু একটু করে ভর কেন্দ্র নিচের দিকে নামতেছে, আর এখানে একটু একটু করে ভর কেন্দ্র উপর দিকে করতেছে। তো ও আমাকে যে প্রশ্নটা করছে যে আমি এখানে ভর কেন্দ্রের সরণ বলতে কোনটাকে নিব, আমি আশা করি তুমি অ্যান্সার পাইছো। অ্যান্সার হচ্ছে যেটুকু পানিকে তুমি জাস্ট ট্রান্সফার করেছো, ওকে,
যেটুকু পানিকে তুমি জাস্ট ট্রান্সফার করেছো, শুধুমাত্র ওইটুকু পানির ভর কেন্দ্রের সরণ তোমাকে চিন্তা করতে হবে। নিচে কি আছে জাহান্নামে যাক, নিচেরটুকু তোমার দেখার দরকার নাই। ওকে, সো দিস ওয়াজ এ ভেরি ভেরি গুড থিং। আমি আশা করি আমাদের এই যে ফ্লয়েড লোটন সাহেব, আচ্ছা তোর নাম কি? ফ্লয়েড লাউটন, লোটন নাকি লাউটন, আমি উচ্চারণ করতে পারতেছি না। তুমি তোমার কোশ্চেনটা বুঝতে পারছো। ওকে, আমি খুব খুশি হয়েছি তোমার মাথায় এটা আসছে। ইটস এ ভেরি গুড থিং। আচ্ছা, এখন আমি একটু ব্যাক করি আমি যেখানে ছিলাম। যেমন আমি এই কোশ্চেনটাতে ছিলাম। ওকে, তো এখান থেকে তুমি প্রচুর পরিমাণ কোশ্চেন পাবে। একটা ছোট্ট এমসিকিউ কোশ্চেন তোমাকে দেখাই। ধরো আমি একটা প্রশ্ন দিলাম তোমাকে এমন যে এক্স অক্ষ বরাবর এখানে একটা বস্তু রাখা আছে, মনে করো তোমার 8 কেজি, আর এখানে একটা বস্তু রাখা আছে ধরো সাপোজ 80 কেজি। কেমন? তা আমি বললাম যে এদের ভর কেন্দ্র কোথায় হবে, আর তোমাকে হিসাবে সুবিধার্থে আমি এখানে একটা ছোট্ট জিনিস দিয়ে দিলাম যে এদের দূরত্ব হলো 5 মিটার। ওকে, 5 মিটার। তো দেখো এটা একটা এমসিকিউ প্রশ্ন মেনলি। তুমি তো দেখে নিশ্চয়ই বুঝতেছো না যে ভর কেন্দ্র কোথায় হবে। এটা 8 কেজি, এটা 80 কেজি, তাহলে ভর কেন্দ্র বলো মাঝখানে কি হবে? নপ। কোথায় হবে? মাঝখান থেকে একটু ভারী বস্তুর দিকে, রাইট? তো মাঝখান থেকে ভারী বস্তু মানে কি 80 কেজির দিকে। তোমাদের ভর কেন্দ্রটা হবে কিন্তু মোটামুটি এই যে হয়তো বা এরকম একটা পজিশনে। ক্লিয়ার? এবং এটা যেহেতু এক্স অক্ষ, ওয়াই অক্ষ আমাদের আপাতত কনসিডার করার দরকার নেই। এখন এখানে করার সব থেকে সহজ উপায় হচ্ছে এই যে আমাদের এক্স সেন্টার অফ ম্যাস, এটা বের করা। ঠিক আছে, তাহলে বলো তো যে তোমাকে এখন এখানে একটা মূল বিন্দু ধরতে হবে না? তুমি কোনটারে মূল বিন্দু ধরবা? তো হিসাবে সুবিধার্থে আমি হয়তোবা এই 8 কেজিকেই মূল বিন্দু ধরতে পারি। তার মানে এইটাকে আমি ধরবো হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। খেয়াল করো, এটাকে আমি এক্স ইকুয়ালস টু 0 ধরতেছি। ওকে, তা আমাদের এখানে আমি ইকুয়েশনটা আগে তোমাকে একটু জাস্ট লিখে দেই। আমার এক্স অক্ষ বরাবর বের করলে কিন্তু হবে। তো এক্স সি এম এর সমীকরণটা কি ছিল? m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন খেয়াল করো, m1 বলতে আমি বুঝতেছি এইটা, আর m2 বলতে আমি বুঝতেছি হচ্ছে 80 কেজি। ওকে, কথাটা খেয়াল করো, m1 মানে হলো আমাদের 8 কেজি, আর m2 মানে হলো 80 কেজি। তার মানে আমরা m1 আর m2 কিন্তু জানি। মানগুলো বসায় দাও। m1 হচ্ছে 8 কেজি, x1 কিন্তু আমি জানি না, প্লাস m2 মানে হলো 80 কেজি, আমি x2ও জানি না, ভাগ হলো m1 প্লাস m2 মানে 8 প্লাস 80। এখন প্রশ্ন হচ্ছে x1 আর x2 কত? x1 মানে হলো মূল বিন্দু থেকে এই বস্তুর দূরত্ব। তো ভাই এ তো মূল বিন্দুতেই আছে, তো এ যদি মূল বিন্দুতেই থাকে তাহলে x1 এর মান কত বসানো যাবে বলো তো? x1 এর মান বসানো যাবে হচ্ছে 0, বিকজ ও কিন্তু মূল বিন্দুতে আছে। আর এ মূল বিন্দু থেকে কত দূরে আছে সেটা হচ্ছে আমাদের জন্য x2। তো এই বস্তুর জন্য x2 মানে হচ্ছে 5। ওকে, খেয়াল করে আমি কি করলাম, x1 কথাটা মানে হলো m1 x অক্ষ বরাবর কতটুকু দূরে আছে, আর x2 কথাটা মানে হলো m2 x অক্ষ বরাবর কতটুকু দূরে আছে। তো এ তো x অক্ষর মধ্যেই আছে, মানে 0-তে আছে, তাহলে x1 এর মান হচ্ছে 0, আর এ 0 থেকে আছে 5 মিটার দূরে, এই জন্য x2 এর মান আমরা বসাইছি হচ্ছে 5। তাহলে এখন দেখো আমাদের এখানে হচ্ছে 0, 80 গুণ 5 মানে হচ্ছে 400, আর নিচে হবে হচ্ছে 85। তো এইটা হচ্ছে আমাদের এখন ভর কেন্দ্রের অবস্থান। ওয়াই অক্ষ বরাবর তো তার ভর কেন্দ্রের অবস্থান দরকার নাই, বিকজ ভর কেন্দ্র এক্স অক্ষের উপরই আছে। কিন্তু কোথায় আছে? তোমার অ্যান্সার হবে, কথাটা খেয়াল করো, তোমাকে যদি আমি এই প্রশ্নটাই দিতাম পরীক্ষাতে এমসিকিউতে, তোমার অ্যান্সার হবে যে 8 কেজি ভরের বস্তু থেকে। ওকে, আচ্ছা আমাকে একটু জানাও তো যে আমার কাছে ক্যালকুলেটর নেই, 400কে 85 দিয়ে ভাগ করলে কত? সরি সরি সরি, আমি তো ভুল করছি মনে হচ্ছে, এখানে 88 হবে, এটা 88 হবে, 4.5 দিতে হবে। আচ্ছা ঠিক আছে, মানলাম। তাহলে 4.54, জাতি আজকে একটা ভাগ নিয়ে যুদ্ধে লিপ্ত। ঠিক আছে, থ্যাংক ইউ 4.54। তাহলে অ্যান্সার হচ্ছে 8 কেজি থেকে 4.54 সেন্টিমিটার দূরে, অথবা তুমি কিন্তু যদি চাও 80 কেজি থেকেও এইটুকু বের করতে পারো। বলো তো এইটুকু কত হবে? পুরোটা তো 5, তাই না? আর এইটা হচ্ছে 4.54। তাহলে হ্যাঁ বাবা, বুঝছি 4.54, ঠিক আছে।
এই 400/88 4.54, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 5 - 4.54 সেন্টিমিটার। তাহলে তোমার ভরকেন্দ্র 8 কেজি থেকে কত দূরে বা 80 কেজি থেকে কত দূরে, তুমি দুভাবে কিন্তু অ্যান্সারটা বলতে পারো। এখন আমি তোমাদের একটা বাসার কাজ দেই, তোমরা একটা বাসাতে চিন্তা করবে, ঠিক আছে? কোশ্চেনটা বেশ মজার। কোশ্চেনটা ধরো আমাদের এটা এক্স অক্ষ, আমি দুইটা বস্তু দিলাম, এখানে আছে মনে করো 10 কেজি, এখানে আছে মনে করো 20 কেজি, আর এখানে আছে মনে করো 30 কেজি, ঠিক আছে? তো এই দূরত্বটা হচ্ছে 4 মিটার আর এই দূরত্বটা হচ্ছে 7 মিটার। তো এই 10 মানে এইটা সাইজের থেকে এর সাইজটা কিন্তু একটু বড়, একটু কল্পনা করো এর সাইজটা আরও বড়, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম, চিকু এটা একটু মোটু, এটা আরও মোটু। এখন তোমাকে বের করতে হবে যে এই সিস্টেমের ভরকেন্দ্র কোথায়, ঠিক আছে? এখন ভরকেন্দ্র যখন বের করবা তোমার একটা মূল বিন্দু লাগবে যে কার থেকে ভরকেন্দ্র। তো ধরো আমি তোমাকে কোশ্চেনটা দিলাম যে সিস্টেমের ভরকেন্দ্র ওকে 20 কেজির সাপেক্ষে কত হবে, 20 কেজি ভরের সাপেক্ষে কোথায় হবে। এটা কিন্তু চমৎকার একটা এমসিকিউ প্রশ্ন, কেমন? এটা মূলত তুমি এমসিকিউ টাইপের কোশ্চেনে পাবে, আর সৃজনশীল দিলে হচ্ছে এটা একটু ভয়ঙ্করভাবে দিতে পারে, ঠিক আছে? এইটা আমি তোমাকে হোমওয়ার্ক দিলাম, তুমি এটা অবশ্যই জাস্ট মোটামুটি নিজে সলভ করার চেষ্টা করবা। আর এখানে আরও কিছু বড় বড় প্রশ্ন থাকে যেগুলো মূলত এখানে আসলে দেখানো একটু টাফ হয়ে যাবে। যেমন ধরো আমি কিছু প্রশ্ন তোমাকে করাবো সামনে, এটা এখানে বোঝানো আসলে একটু ঝামেলা হয়ে যাবে। ধরো বললাম যে এইটা একটা আয়তকার পাত, কেমন? আমি আইডিয়াটা একটু দিয়ে আগে তোমাকে। এইটা মনে করো 3 সেন্টিমিটার আর এইটা মনে করো 7 সেন্টিমিটার। তো বলো তো এর ভরকেন্দ্র কোথায় আছে? এর ভরকেন্দ্র আছে হচ্ছে আমাদের এই যে মিডিল পয়েন্টে, অর্থাৎ এটাই ভরকেন্দ্র এই পুরা পাতের। এখন আমি যদি তোমাকে বলি যে এই বস্তু থেকে আমি যদি, খেয়াল করবা, একটা গোল ডিস্ক কেটে নেই, কোন জায়গা থেকে কাটবো গোল ডিস্ক? ধরো এখান থেকে একটা গোল ডিস্ক কাটছি আমি এরকম, অর্ধেক এখান থেকে কেটে ফেলছি, ক্লিয়ার? এই যে এইটুকু মনে করো কেটে ফেলে দিছি। একটা কি বলা যেতে পারে, একটা অর্ধবৃত্তাকার ডিস্ক, চাকতির অর্ধেক, পুরা চাকতি তো এরকম, তো ওটা তো কাটার সুযোগ নেই, এরকম আমি মাঝখানে কাটলাম। তো অর্ধেক যদি কেটে ফেলে দেই তখন বলো তো আমার কাছে যে জিনিসটা থাকবে তা দেখতে এরকম না? এই যে লাইক দিস, এরকম না? আমি এইটুকু যদি কেটে ফেলে দিই এইরকম একটা জিনিস কিন্তু থাকবে। এখন তোমার কি মনে হয় ভরকেন্দ্র কি এখনো মাঝখানে থাকবে, নাকি ডানে যাবে নাকি বামে যাবে বলো তো? একটু কমেন্ট বক্সে লিখে জানো তোমাকে। যে আমি যদি ডান পাশ থেকে এইটুকু কেটে ফেলে দিই, এটা যদি আমি কাটি, তাহলে আমার পুরা সিস্টেমে ভরকেন্দ্রটাকে মাঝখানে ছিল, এখনো কি মাঝখানে থাকবে নাকি বামে আসবে নাকি ডানে যাবে বলো তো? একটু কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও। আমি আশা করি তুমি প্রশ্নটা বুঝতে পারছো। একটু দ্রুত টাইপ করো, আমরা লাইভটা শেষ করবো, অনেকক্ষণ হয়ে গেছে। আমার হাত ব্যথা করতেছে ক্যামেরা ধরে রেখে, তাড়াতাড়ি লিখে জানাও ভরকেন্দ্র কোন দিকে যাবে, ডানে না বামে? আর যদি কেউ না বুঝিস লিখে দে ভাই, পারি না। আচ্ছা, আমাদের হুসাইন মাহাদি নূর লিখছে বামে যাবে ভাই, গুড। তারপরে মনে হচ্ছে লেফটে যাবে, আচ্ছা। অবন্তিকা জাহান লিখছে মনে হচ্ছে লেফটে যাবে। আসিফ আন্নান লিখছে বামে যাবে। জান্নাতুন নাইম লিখছে ডানে যাবে। তারপরে আর কি, আর কেউ আছো? এনিবডি? আর কোন অ্যান্সার, সম্ভাব্য অ্যান্সার? বামে, গুড। আসলে আমাদের ভরকেন্দ্রটা বাম দিকে চলে যাবে। বাম দিকে কেন চলে যাবে বলো তো? কারণ তুমি চিন্তা করো যে এই আয়তকার যখন ছিল তখন সব জায়গাতে ভর সমান ছিল না, কিন্তু আমি এইটা কাটার ফলে এই ডান দিকের ভরের ইফেক্ট তো কমে গেছে। তো এইটুকু যদি কমে যায় ভর, অটোমেটিক্যালি এই পুরো ভরের ইফেক্টটা সেন্টার থেকে একটু বাম দিকে সরে যাবে। তাহলে আমাদের ভরকেন্দ্রটা এখান থেকে আসলে সরে যাবে এইখানে, ক্লিয়ার? তো কিছু প্রশ্ন থাকে পরীক্ষাতে, এগুলো তোমাদের ক্লাসে করাবো, যে ভরকেন্দ্রটা কি পরিমাণ বামে সরে যাবে, এই ডেল এক্স এর মানটা বের করতে হবে, কেমন? তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। তো তোমরা এটা তো ট্রাই করতে পারো যে 3 সেন্টিমিটার বাই 7 সেন্টিমিটার আকৃতির একটা ডিস্ক থেকে যদি আমি একটা অর্ধ বৃত্তাকার অংশ কেটে নেই, ঠিক আছে, তাহলে ভরকেন্দ্রের
শিফট বা ভরকেন্দ্রের অবস্থানের পরিবর্তন নির্ণয় করো। অ্যান্ড ট্রাস্ট মি, এটাও তুমি যদি করতে চাও তোমার এই যে সমীকরণটা, এই সমীকরণগুলাই কিন্তু কাজে লাগবে। কিন্তু পার্থক্য হলো এখানে যেমন জিনিসটা একমাত্রিক ছিল, এটা কিন্তু দ্বিমাত্রিক, রাইট? এবং দ্বিমাত্রিক হওয়ার জন্য তোমাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটাই কিন্তু বিবেচনা করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তুমি হোমওয়ার্কটা দেখে রাখো, এটাও করবা নিজে আর এটা ট্রাই করো। তবে এইটা আমার বিশ্বাস যে একটু মানে যাদের মাথা একটু বেশি চলে তারা ছাড়া এটা পারা একটু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? একটু বেশি ব্রিলিয়েন্টও ছাড়া এটা পারবে না, লিজেন্ডের দরকার। আচ্ছা, জান্নাতুন নাইম লিখছে ফার্স্টে ভুল বলছিলাম, ব্যাপার না, মানুষ মাত্রই ভুল হতে পারে, এটা কোনো সমস্যা না। তো তোমরা দুটা হোমওয়ার্ক করবা, করে এই কমেন্ট বক্সে টাইপ করে রাখবা, আমি এটা রিভিউ করে অ্যান্সার দিয়ে দিব। তো যাই হোক, অনেকক্ষণ কথাবার্তা বললাম, আমি আশা করি যে কিছু ছোটো ছোটো ব্যাপার আমি ক্লিয়ার করতে পারছি। তো তোমরা, আমি হয়তো আগামী 2-1 দিনের মধ্যে আবার আসবো লাইভে, তোমরা তোমাদের কোশ্চেনগুলো স্পেসিফিক একটু লিখে রেখো। আমি আশা করি যে ওই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলে তোমাদের কিছুটা বেনিফিট হবে। তো তোমাদের বহুদিন দেখি না, আসলে খুব মন খারাপ, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। আই মিস ইউ রিয়েলি, ওকে, আই মিস ইউ। তো তোমরা ভালো থেকো, আর এই দুর্যোগ দ্রুতই কেটে যাবে ইনশাল্লাহ। আমরা আবারও এক জায়গাতে একই ক্লাসরুমে বসে অনেক কথাবার্তা বলবো, অনেক আইডিয়া শেয়ার করবো, কেমন? তোমরা ভালো থেকো। আচ্ছা, আলভিনুর বৃষ্টি আর কাজ ভেজা কনসেপ্টটা, আচ্ছা আজকে না আমি টায়ার্ড হয়ে গেছি, পুরো হাত ব্যথা করতেছে, আমি এটা কাল পরশু এসে আবার কথাবার্তা বলবো, কেমন? এই বৃষ্টি কাজ ভেজা নিয়ে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো তাহলে, খোদা হাফেজ, টাটা, বাই। Thanks for watching, my dear. Like, share, and subscribe.